সমাজের আলেম সমাজ, সমাজের নারী সমাজ এবং সমাজের শ্রদ্ধেয় যারা ব্যক্তিবর্গ রয়েছেন, যারা কমিউনিটি লিডার রয়েছেন, আমরা তাদেরকে সংসদে নিয়ে যেতে চাই। সন্ত্রাসের বিরুদ্ধে রাজনীতি করতে চাই, বলতে যারা আমাদের সাথে অঙ্গীভূত হবেন, একীভূত হবেন, তাদেরকে সেখানে একটি নাম মাত্র ফি দিয়ে, অন্যান্য যেই আপনারা জানেন ইলেকশনের জামানত ফিটা এবার 50,000 টাকা করা হয়েছে, নতুন যে রুলস রেগুলেশন সেখানে এসেছে, বলতে আমরা ন্যূনতম একটা ফি রেখেছি আমাদের যে কস্টিংটা রয়েছে দল চালানোর জন্য এবং আমাদের ডে টু ডে যে অপারেশন গুলো রয়েছে সেগুলো অ্যাক্টিভিটিস গুলো চালানোর জন্য। আমরা ইনশাআল্লাহ আমরা আশা করি যে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে কিছু আমাদের প্রার্থীতার বিষয়ে মিডিয়াতে গিয়েছে, সেগুলো কিন্তু আমাদের অফিসিয়াল প্রার্থীরা নয়, তবে যারা বিভিন্ন জায়গায় কাজ করেছেন সেই জায়গা থেকে তারা তাদের ইচ্ছা প্রকাশ করেছেন, মিডিয়া ভাইদের সাথে তাদের যোগাযোগ হয়েছে, তারা সেখানে জানিয়েছেন। আমাদের আহ্বায়ক মহোদয় বলেছেন আগামী হলো 15 তারিখের মধ্যেই আমরা প্রাথমিক যে আমাদের মনোনয়ন সেটা ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়ে ঘোষণা করব। এর পূর্বের প্রক্রিয়াটা বাংলাদেশের কোন দলের মানুষের জানা নাই যে কিভাবে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। আমরা মানুষের সামনে এই প্রক্রিয়াটা স্বচ্ছভাবে করতে চাচ্ছি। অর্থাৎ আপনি আবেদন দিবেন, অনেক মানুষ রয়েছে, কারণ বাংলাদেশের সংসদে আপনি যদি বড় ব্যবসায়ী না হন, আপনি যদি গডফাদার না হন, আপনি যদি চাঁদাবাজ না হন, তাহলে আপনি সংসদে যেতে পারবেন না, এই ধরনের কন্ডিশন থাকে ইমপ্লাইড অর্থে। কিন্তু আমরা সেই দুর্বল জায়গা থেকে বেরিয়ে আসছি, যারা স্বচ্ছ এবং সমাজের আলেম সমাজ, সমাজের নারী সমাজ এবং সমাজের শ্রদ্ধেয় যারা ব্যক্তিবর্গ রয়েছেন, যারা কমিউনিটি লিডার রয়েছেন, আমরা তাদেরকে সংসদে নিয়ে যেতে চাই। যারা আইন প্রণেতা রয়েছেন, বিজ্ঞ আইনজীবী রয়েছেন, আমরা তাদেরকে নিয়ে যেতে চাই। যারা ডক্টরস আছেন, যারা ইঞ্জিনিয়ার্স আছেন, সমাজের প্রান্তিক লেভেলে যারা শিক্ষক আছেন এবং সমাজের গণ্যমান্য যারা ব্যক্তি রয়েছেন, যারা একদম মানুষের প্রান্তিক লেভেলে যাদের যোগাযোগ রয়েছে। অর্থাৎ কিছু মানুষ রয়েছেন আমরা যেটা দেখি পার্লামেন্টে, তারা শুধু দলের প্রতিনিধি করে। আমাদের আজকের যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি যে আমরা কোন দলের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই না, আমরা জনগণের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই এবং জনগণের মনোনয়ন দিয়ে জনগণের ভোটে আমরা তাদেরকে পার্লামেন্টে পাঠাতে চাই। এটাই হলো আমাদের জাতীয় নাগরিক পার্টির উদ্দেশ্য এই প্রসেস শুরু করা। এখন আমরা প্রশ্নোত্তর সেশনে যাব, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন। বর্তমানে নির্বাচনে যে ভোটের ট্রেন বা হালচাল চলছে, এটা বড় বড় আপনার বার্গেনিং কোশ্চেন হয়ে গিয়েছে, বড় ইস্যু হয়ে গিয়েছে। আসলে কার সাথে জাতীয় নাগরিক পার্টি ভোট হবে, জাতীয় নাগরিক পার্টি একট ইলেকশন করবে নাকি আলাদা করবে। আমাদের এই কার্যক্রম বাছাই প্রক্রিয়াটা 13 তারিখ পর্যন্ত চলবে, আমরা ওপেন রাখবো এবং 15 তারিখে আমরা প্রাথমিক যে তালিকা সেটা প্রকাশ করব। আপাতত আমাদের জাতীয় নাগরিক পার্টির ইচ্ছা এবং আমাদের যে পার্টির সিদ্ধান্ত, এটা আহ্বায়ক মহোদয় পরিষ্কার করেছেন আমাদের পার্টির পক্ষ থেকে যে আমরা 300 আসনে আমাদের প্রার্থী দিব এবং এককভাবে ইলেকশন করব। তবে একটি কথা থেকে যায়, যেহেতু বর্তমান পরিস্থিতিতে দেশ একটি সংকটকালীন মুহূর্তে রয়েছে, সেই জায়গাতে বিএনপি এবং জামায়াত ইসলাম যদি সংস্কার প্রক্রিয়াগুলো একটি জায়গাতে আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে এর মর্মে প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারোর সাথে আমাদের যোগ হতে পারে। কিন্তু আমাদের এই যে প্রাথমিক যে শর্তটা রয়েছে বিচার সংস্কার, এই বিষয়ে আমরা যদি সমাধান না পাই তাহলে কারোর সাথে কোনো যোগে যাব না। আর 2024-এর পরে এর পূর্বে যে ধরনের হলো 4 দলীয় জোট, মহাজোট, এটা এবার হলো কাজ করবে না। তারা জানেন প্রত্যেকটা পার্টি তার নিজস্ব প্রতীকে হলো নির্বাচন করতে হবে। তো সেই জন্য হলো প্রতীক বিক্রির দিন শেষ। আবু সাইদের বাংলাদেশে আর কারো আসলে প্রতীক বিক্রি করার সুযোগ নেই। এই জন্য অনেক নির্বাচনী দলের হলো মাথা গরম হয়ে গিয়েছে। আপনারা জানেন তারা এই আরপিওটা, যে সংস্কার প্রক্রিয়ার মধ্যে যে আরপিওটা এসেছে, তারা এটা পরিবর্তনের জন্য একটা প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু সেই প্রচেষ্টাটা তারা সফল হয় নাই। আবার তারা সরকারকে চাপ দিয়ে একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে। এই জন্য আমরা যে ছোট ছোট পার্টিগুলো রয়েছে তাদের কাছে আবেদন জানাবো যে আপনারা 1-2টা সিটের কাছে আপনাদের পুরো পার্টি অথবা জীবনের যে পরিশ্রম, জীবনের যে স্বপ্ন সেটা বিক্রি করে দিবেন না। তো এই সিস্টেম যদি হতো তাহলে তো বাংলাদেশে কোনো মিডল বিজনেসম্যান থাকতো না, মিডল শপ ওনার থাকতো না, অথবা প্রান্তিক লেভেলের শপ ওনার থাকতো না, 1 থেকে 2টা হলো ব্যবসায়ী বা কর্পোরেট হাউস থাকতো। তো এটা তো আমরা ওইভাবে চাই না। তাহলে এটার মাধ্যমে কি হয়, দ্বিদলীয় গণতন্ত্র হয় অথবা একদলীয় গণতন্ত্র হয়। আমরা তো বহুদলীয় গণতন্ত্র চাই। বহুদলীয় গণতন্ত্রের প্রাথমিক শর্ত হলো প্রত্যেক ব্যক্তি অথবা প্রত্যেক পার্টি তার নিজস্ব প্রতীকে ইলেকশন করতে হবে। বহুদলীয় গণতন্ত্রের অন্যতম শর্ত হলো কেউ চাঁদাবাদী সন্ত্রাসীদেরকে মনোনয়ন দিবে না।
বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো যে কেউ সংস্কার প্রক্রিয়ার বিরোধিতা করবে না। বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো যে মাঠের মধ্যে গিয়ে কোনো মল্লযুদ্ধ করে জনগণকে ভোগান্তিতে দিবে না। আপনাদের সামনে সুযোগ রয়েছে, আপনারা অফিসে আলোচনা করতে পারেন, ব্যবসা বাণিজ্য একসাথে করতে পারেন, নিজেদের ছেলে মেয়েকে একসাথে বিয়ে দিতে পারেন, বিয়ের অনুষ্ঠানে আমরা একসাথে দেখি। তারপর হলো নিজেদের যখন স্বার্থ সংশ্লিষ্ট কাজ থাকে সেখানে আপনারা একসাথে হতে পারেন। তাহলে রাষ্ট্রের যখন এই গুরুত্বপূর্ণ সম্পর্কটা আসে সেখানে আপনারা কেন একসাথে হতে পারেন না? এই জন্য তাদের হলো মন মানসিকতার পরিবর্তন করতে হবে। বাংলাদেশের যারা সিনিয়র সিটিজেন রাজনীতিবিদ রয়েছেন তাদের প্রতি আমরা সম্মানটাকে বলতে চাই যে আপনারা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার সম্মান, আপনি যখন বাসায় যান আপনার সন্তানকে আসলে আপনাকে রাজনীতিবিদ হিসাবে সম্মান করে কিনা, এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে। আপনার বউকে আপনাকে রাজনীতিবিদ হিসাবে প্রশ্ন করে কিনা, সেই প্রশ্নটা আমাদের আপনাদের কাছে থাকবে। অর্থাৎ নিজের সম্মান যদি আপনি নিজের ঘরে না রাখতে পারেন, আমরা দেখেছিলাম অনেক রাজনীতিবিদদের যারা সন্তান, যারা আমাদের সাথে আন্দোলনে এসেছিল, তারা বলছে যে আমরা এই আপনাদের সাথে নতুন পার্টি করতে চাই। বললাম তাহলে কেন? বললো যে আমার বাবা মন্ত্রী হোক এমপি হোক তাকে আমার পছন্দ না, কারণ আমি তাকে ভিতর ঘর থেকে তাকে দেখি, যেই ধরনের মানসিকতা, যেই ধরনের চিন্তা, আসলে এটা আমাদের বর্তমান যে প্রজন্ম রয়েছে নতুন প্রজন্মের সাথে আসলে যায় না। এই জন্য আমরা তাদেরকে আহ্বান জানাবো যে নতুন প্রজন্ম কি চিন্তা করে এটা আপনারা বুঝতে শিখুন। বিএনপি যে মনোনয়ন গুলো দিয়েছে আপনারা তো দেখেছেন, একজন গুলিবিদ্ধ হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আপনারা দেখেছেন রোড ব্লক হয়েছে এবং রাস্তায় আগুন জ্বলেছে। আগুন জ্বলবে তো চুলায়, আগুন কেন রাস্তায় জ্বলবে? ৩০০ আসনে এটা আমরা প্রার্থী দিব, ১০০ প্রার্থী দিব, সেখানে ১-২টা আসন গণভোটের যারা লিডার রয়েছে সেখানে যখন সংস্কার প্রক্রিয়াতে ওনারা আসবেন এবং যদি না আসেন সেখানে তো আমরা অনেক কিছু কম্প্রোমাইজ করবো না। তো সেখানে আমরা বলছি যারা এই ফেস্টিভ্যালের অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন দলীয় নেতৃবৃন্দ, আমরা তাদেরকে সম্মানের জায়গাটা রাখবো। তবে সেই জায়গাটা থেকে ২-১টা আসন কম হতে পারে।